ওয়েলকাম স্টুডেন্টস, ক্লাস 12 সেমিস্টার 4-এর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান সাবজেক্টের কাউন্সিল থেকে যে মডেল প্রশ্নপত্র বেরিয়েছে সেই প্রশ্নপত্রের উত্তর আমি তোমাদের সামনে আজকে দিয়ে দেব। আমি আজকে সেট 1-এরই শুধু অ্যান্সারটা করেছি এবং তোমরা একটা সেটেরই অ্যান্সার পেয়ে যাবে। কিন্তু এই মডেল প্রশ্নপত্রের উত্তরে যাওয়ার আগে প্রশ্নপত্রটা কেমন ঠিক সেটা আমি তোমাদের সামনে একটু আলোচনা করব। প্রশ্নপত্রটা সামান্য পরিবর্তন আছে। 35 নাম্বার ঠিকই, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি তিনটে প্রশ্নই আছে, কিন্তু তার সামান্য কিছু পরিবর্তন আছে। এবং এর সঙ্গে তোমাদেরকে একটা কথা বলে রাখি, প্রশ্নপত্রটা দেখলেই তোমরা বুঝতে পারবে কিছুদিন আগে আমি যে সাজেশান দিয়েছিলাম আজকে দেখো সেই মডেল প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিল আছে। তো চলো দেখে নেওয়া যাক মডেল প্রশ্নপত্রটা কেমনভাবে কাউন্সিল সাজিয়েছে। মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশানের মডেল কোশ্চেন 1 বা সেট 1, যেটা আমি তোমাদের অ্যান্সার রেডি করে দেব বলেছি, বা আজকে ভিডিওতে তোমরা সেই অ্যান্সারটা দেখতে পাবে। এখানে দেখো বিভাগ ক। এই বিভাগ কতে কী ছিল, যে দাগ নাম্বার ছিল এবং সেখানে অর বলে দেওয়া ছিল। তোমরা সেমিস্টার 2-তে সেভাবেই এক্সাম দিয়েছো, বা কাউন্সিলের যে বিগত যে প্রশ্নপত্রগুলো মডেল হিসাবে দিয়েছিল সেখানে তাই ছিল। কিন্তু যেহেতু কাউন্সিল থেকে 2x ফর্মুলা ইউজ করা হয়েছে, অর্থাৎ প্রতিটি প্রশ্নের সঙ্গে দুটো প্রশ্ন থাকবে, যে কোনো একটা প্রশ্ন করতে হবে, সেই কারণে দাগ নাম্বার দিয়ে এ এবং বি এভাবে করা হয়েছে, 2-এর দাগে দাগ নাম্বার দিয়ে এ বি করা হয়েছে এবং 3-এর দাগের দাগ নাম্বার দিয়ে এ বি করা হয়েছে। এগুলো থেকে যে কোনো একটা প্রশ্ন তোমাদেরকে করতে হবে। তাহলে গ্রুপ এ থেকে তোমাদেরকে 3টে প্রশ্নের উত্তর দিতে হবে, সেখানে তোমরা 6টা প্রশ্ন পেয়ে যাবে। ঠিক একইভাবে গ্রুপ বি, সেখানে 4 নম্বর দাগ থেকে শুরু হবে, 4-এর এ, 4-এর বি, তারপর 5-এর এ, 5-এর বি, 6-এর এ, 6-এর বি, এতটা অবধি ঠিক ছিল। এবার দেখো গ্রুপ সি। গ্রুপ সিতে যে রচনাধর্মী প্রশ্ন আছে, যেখানে 5 নম্বরের প্রশ্ন, এই 5 নম্বরের যে প্রশ্ন থাকবে এখানে 4টে প্রশ্ন থাকবে। তোমাদের কিন্তু 1 নম্বরের প্রশ্ন হবে না, প্রশ্ন 3+2 হতে পারে, বা 5 নাম্বার বা 5 মার্কসের প্রশ্নও হতে পারে, কিন্তু 4+1 এভাবে প্রশ্ন হবে না। তো এখানে দেখো 7-এর দাগের প্রশ্ন এ বি বলা আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, ঠিক আছে। কিন্তু 8-এর দাগের প্রশ্ন দেখো, যেটা ডিবিএমএস থেকে 8-এর দাগের প্রশ্নতে এইখানে বলা আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। আসলে এটা আরও সহজ হয়ে গেল। এভাবে যদি তোমাদের প্রশ্ন আসে তাহলে কিন্তু যারা মনে করেছিলে যে আমরা কোয়ারিটাকে অ্যাভয়েড করব, তাদের জন্য কিন্তু অনেকটা সহজ হয়ে গেল। তো এখানে দেখো 8-এর দাগে যেহেতু ডিবিএমএস থেকে দুটো প্রশ্ন করতে হবে, তাই 4টে প্রশ্ন দেওয়া আছে এবং বলা আছে যে কোনো দুটি প্রশ্ন। 1-এর দাগের যে প্রশ্ন 8-এর এ, সেটা রিলেশনাল অ্যালজেব্রার শেড অপারেশান কী কী, প্রতিটি অপারেটরের উদাহরণসহ ব্যাখ্যা করো। তো এরকম কোশ্চিন দিয়েছে। এবারে বি দেখো, একটা কোয়ারি দেওয়া আছে। আবার এবার বিয়ের এই যে টেবিলটা দেওয়া আছে, তার থেকে কোয়ারি 1, 2, 3 তিনটে কোয়ারি দেওয়া আছে। সেখানে দেখো 2+1.5 1.5, কিন্তু কখনোই 1 মানে 1 নম্বরের প্রশ্ন হবে না, মিনিমাম 1.5 হতে পারে। এবার দেখো বিয়ের পরে সি আছে, সি এর দাগের রিলেশনশিপ সম্পর্কে ব্যাখ্যা করে বলেছে। আর সি এর পরে ডি আছে, এখানে এসকিউএল ট্রাঙ্কেট ড্রপ ডিলিট কমান্ডের মধ্যে পার্থক্য লেখো, প্রতিটি উপযুক্ত উদাহরণ দাও। তাহলে এই প্রশ্নটা দেখে, এই ডিবিএমএস থেকে তোমরা যারা কোয়ারিতে ভয় পাও, বা যারা মনে করো যে আমি কোয়ারি পারবো না বা কোয়ারি করলে ভুল হয়ে যাবে, তোমরা কোয়ারি পোর্শনটা পুরোপুরি বাদ দিতে পারো। কারণ এখানে একটা কোয়ারি থাকবে, 4টা প্রশ্নের মধ্যে একটি কোয়ারি থাকবে, বাকিগুলো কিন্তু থিওরি থেকে থাকবে। তো তোমরা কোয়ারিটা নিশ্চিন্তে বাদ দিতে পারো, বাদ দিয়ে তোমরা প্রিপারেশান নিতে পারো, পরে তোমরা পেয়ে যাবে, কারণ 4টা থেকে তোমাদেরকে দুটো চয়েস করতে হচ্ছে। নেক্সট দেখো 9-এর দাগের প্রশ্ন, সেখানে এআই থেকে প্রশ্ন আসছে। এখানে কিন্তু এআই থেকে দুটো প্রশ্ন 5 নাম্বার, শিক্ষাক্ষেত্রে এআই এর প্রয়োগ আর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির কারণে চাকরি জগতের কী ধরনের পরিবর্তন এসছে তা বর্ণনা করো। কোশ্চেনটা দেখে নিলে, এবার চলো এই প্রশ্নগুলোর অ্যান্সার আমি তোমাদের রেডি করে দিয়েছি, এই প্রশ্নগুলো অ্যান্সারগুলো দেখে নেওয়া যাক। আমি অ্যান্সার পার্টে চলে এলাম। এখানে দেখো ক বিভাগ, ক বিভাগ থেকে যে কোনো একটি, যেমন তোমরা দেখেছো যে প্রশ্ন মাল্টিটাস্কিং টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমের পার্থক্য কী। মাল্টিটাস্কিং এবং টাইম শেয়ারিং, তোমরা আপাতত এখন এটা স্ক্রিনশট নিয়ে রাখো, পিডিএফটা দিতে একটু সময় লাগবে এবং সেটা কোথায় থাকবে আমি বলে দিচ্ছি। তোমরা যাদের
খুব আর্জেন্ট আছে, তোমরা এখন একটু এটা স্ক্রিনশট নিয়ে পড়তে পারো, পড়া শুরু করে দাও, বা স্ক্রিনটাকে থামিয়ে তোমরা নোটসগুলো লিখে নিতে পারো। যে উত্তরগুলো আমি রেডি করে দিয়েছি সেই উত্তরগুলো এভাবে লিখলে মোটামুটি ফুল নাম্বার পেয়ে যাবে। মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম কাকে বলে? একসঙ্গে একাধিক প্রোগ্রাম চালানোর ক্ষমতাকে মাল্টিটাস্কিং বলে। আর টাইম শেয়ারিং কাকে বলে? যে সিপিইউর যে নির্দিষ্ট টাইম আছে সেটা টাইম স্লাইস করে অনেকগুলো প্রোগ্রামের মধ্যে ভাগ করে দেওয়া হয়। এবার বলছে ইউজার মোড থেকে কার্নেল মোডে যাওয়ার প্রয়োজনীয়তা পড়ে কেন? তার কারণ ইউজার মোডে থাকাকালীন কোনো অ্যাপ্লিকেশান সরাসরি হার্ডওয়্যারকে অ্যাক্সেস করতে পারে না, তখন কার্নেল মোডে যেতে হয় যখন হার্ডওয়্যারের অ্যাক্সেসের প্রয়োজন হয়। ডেটাবেস স্কিমা ইনস্ট্যান্টের পার্থক্য, এই প্রশ্নগুলো কিন্তু আমার আগেও আমি দিয়েছি, পিডিএফ লিঙ্ক আছে, আমি যে সাজেশান দিয়েছিলাম তাতে এটা দেওয়া আছে। স্কিমা কাকে বলে এবং ইনস্ট্যান্ট কাকে বলে এই দুটো ডেফিনেশান পরপর লিখে দিলেই পার্থক্যটা হয়ে যাবে, কারণ 2 মার্কসের কোশ্চেনে এটাই যথেষ্ট। স্টুডেন্ট এবং ক্লাস এন্টিটি সেটের মধ্যে দুটি সম্ভাব্য রিলেশনশিপ। তো স্টুডেন্ট এবং ক্লাস এন্টিটি সেটের মধ্যে রিলেশনশিপ কী হতে পারে? এনরোল ইন, একজন ছাত্র কোন ক্লাসে ভর্তি, আর অ্যাটেন্ডস, ছাত্রটি ক্লাসে উপস্থিত থাকে কিনা, এই দুটো রিলেশনশিপ হতে পারে। পরের প্রশ্ন দেখো, 3 দাগের প্রশ্ন, গ্রুপ এই চলছে কিন্তু। চ্যাটবোট বলতে কী বোঝায়? চ্যাটবোট হচ্ছে একটা এআই সফটওয়্যার যা টেক্সট বা ভয়েসের মাধ্যমে মানুষের সঙ্গে স্বাভাবিক কনভারসেশন চালাতে পারে। ক্লাস্টারিংয়ের কাজ কী? ক্লাস্টারিং হলো আনসুপারভাইজ লার্নিংয়ের পদ্ধতি। এবার আসছি বিভাগ খতে। এই বিভাগ খতে কিন্তু 9 নাম্বার থাকবে, মানে 3 নম্বরের 3টে প্রশ্ন, কিন্তু তোমার কাছে 6টা প্রশ্ন থাকবে। তুমি যে কোনো 3টে প্রশ্ন, মানে ওই 4, 5, 6 থেকে দুটোর মধ্যে যে কোনো একটা করে নিতে পারো, সেটা আমি একটু আগেই দেখিয়ে দিলাম। এখানে লেখা আছে কফম্যান কন্ডিশান, মানে ডেডলক হওয়ার শর্তাবলী। আমার কিন্তু সাজেশানে দেওয়া ছিল ডেডলক কি, ডেডলকের কন্ডিশান। মিউচুয়াল এক্সক্লুশন, হোল্ড অ্যান্ড ওয়েট, নো প্রিএমশন, এইগুলো কিন্তু, আর সার্কুলার ওয়েট, এগুলোই কিন্তু ডেডলকের কন্ডিশান। পিসিবি কাজ কি? পিসিবি হচ্ছে প্রসেস কন্ট্রোল ব্লক। প্রসেস কন্ট্রোল ব্লক মানে কি? অপারেটিং সিস্টেম যখন প্রসেস নিয়ে কাজ করে তখন একটা প্রসেস থেকে অন্য প্রসেসে সুইচ করে যায়, তখন যে প্রসেস থেকে সুইচ করে গেল সেই প্রসেসের যে অবস্থা সেটাকে নতুন প্রসেস যেটা এলো, পিসিবি বর্তমান প্রসেসের অবস্থাটা প্রোগ্রাম কাউন্টার, রেজিস্টার, মেমোরি তথ্য সংরক্ষণ করা হয় যাতে পুনরায় শুরু করা যায়। অর্থাৎ পিসিবিতে যে প্রসেস থেকে সুইচ করে গেল তার স্টেটগুলোকে সেভ করা হয়। যে কোনো একটি 5 দাগের প্রাইমারি কি এবং ফরেন কির মধ্যে পার্থক্য কী? প্রাইমারি হচ্ছে টেবিলের রেকর্ডকে অদ্বিতীয়ভাবে মানে ইউনিকলি চেনার জন্য ব্যবহার করা হয়, আর ফরেন কি হচ্ছে একটি টেবিলের কলাম যা অন্য টেবিলের প্রাইমারি কির সঙ্গে সংযোগ স্থাপন করে, সেটাই হচ্ছে ফরেন কি। রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস কি? রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট নিশ্চিত করে যে দুটি টেবিলের মধ্যে সম্পর্ক সবসময় সঠিক থাকবে। নেক্সট দেখো পরের প্রশ্ন, সুপারভাইজ এবং আনসুপারভাইজ লার্নিংয়ের পার্থক্য। এটাও কিন্তু আমার সাজেশানে ছিল, আগেরটা রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি ছিল, ফরেন কি, প্রাইমারি কি, ওটাও দেওয়া ছিল। তো ওখান থেকে কিন্তু পিডিএফটা যেটা পেয়েছো সেগুলোও কিন্তু তুমি লিঙ্কটা নিতে পারো, সেটাও কাজে লাগবে। আমি ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে আমি শেয়ার করে দিচ্ছি, তোমরা আমার সাজেশানটাও দেখতে পারো। ওখানে কিন্তু আমি একটা আইডিয়া করেছিলাম যে যারা এসকিউএল কোয়ারি বাদ দিতে চায়, ওই জন্য আমি সাজেশানে এসকিউএল কোয়ারি একটাও দিইনি, কারণ আমি আশা করেছিলাম যে অরে তোমরা পেয়ে যাবে, ঠিক যে মডেল কোশ্চেনটাও দিয়েছে সেখানেও দেখলাম যে অর যা আছে সেখানে তোমরা পেয়ে যাবে। সুপারভাইজ এবং আনসুপারভাইজ লার্নিংয়ের পার্থক্য হচ্ছে, প্রধান পার্থক্য হচ্ছে সুপারভাইজের লেভেলযুক্ত ডেটা থাকে আর আনসুপারভাইজ লার্নিংয়ে লেভেলহীন মানে আনলেভেল ডেটা থাকে। জেনারেটিভ এআই কি? জেনারেটিভ এআই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার এমন একটি শাখা যেখানে নতুন টেক্সট, ছবি, অডিও, ভিডিও তৈরি করতে পারে, অর্থাৎ নতুন ডেটা তৈরি করতে পারে, সেটাকেই বলা হচ্ছে জেনারেটিভ এআই। যেমন সৃজনশীল লেখন এবং ইমেজ জেনারেশান। আমার অনেক ভিডিওতে দেখবে যে ইমেজগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু এআইকে কমান্ড দিয়েছি, এআই সেই ইমেজগুলো তৈরি করে দিয়েছে, থাম্বনেইলে অনেকগুলো দেখতে পাবে, সেগুলো হচ্ছে জেনারেটিভ এআই এর উদাহরণ। এরপর চলে এলাম 20 নম্বরের প্রশ্ন, বিভাগ গ। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 7 দাগের প্রসেস স্টেট ট্রানজিশান, এটাও আমার সাজেশানে দেওয়া ছিল যে একটি প্রসেস তার জীবনচক্র মানে লাইফ সাইকেলে সাধারণত 5টি স্টেটের মধ্য দিয়ে যায়। প্রথম হচ্ছে নিউ, তারপর হচ্ছে রানিং, তারপর হচ্ছে ওয়েটিং, তারপর হচ্ছে টার্মিনেটেড। এইখানেই তারপরে এই 5টা পয়েন্ট এবং এইটুকু লিখলেই তোমরা কিন্তু 5 নাম্বার পেয়ে যাবে। এবং এর সঙ্গে দেখবে একটা ছবি আছে, সেই ডায়াগ্রামটা যদি তোমরা এঁকে দাও তাহলে কিন্তু 5 নাম্বার পেয়ে যাবে। মেমোরি ম্যানেজমেন্টের সেগমেন্টেশন পদ্ধতি এবং অ্যাড্রেসের রূপান্তর যে পদ্ধতিটা দেওয়া ছিল সেটা হচ্ছে, সেগমেন্টেশন হচ্ছে মেমোরি ম্যানেজমেন্টের একটা লজিক্যাল স্কিম, এই কথাটা লিখতে হবে, লজিক্যাল ইউনিটকে ভাগ করা হয় যেখানে বলা হয় সেগমেন্ট। আর ফিজিক্যাল
অ্যাড্রেসিং যেটা হয়, যেটা পেজিং, সেটা কিন্তু ফিজিক্যাল ইউনিট, আর এটা কিন্তু সেগমেন্টেশন হচ্ছে লজিক্যাল ইউনিট। প্রতিটি সেগমেন্টের দৈর্ঘ্য আলাদা হতে পারে। লজিক্যাল থেকে ফিজিক্যাল অ্যাড্রেসে কীভাবে রূপান্তর করা যায়? তাহলে এই রূপান্তরের জন্য একটি সেগমেন্ট টেবিল ব্যবহার করা হয় এবং একটি লজিক্যাল অ্যাড্রেসে দুটি অংশ থাকে, একটি সেগমেন্ট নাম্বার এবং অফসেট। এবার সেগমেন্ট নাম্বারটা কি? এটি সেগমেন্ট টেবিলের ইন্ডেক্স হিসাবে কাজ করে, আর টেবিল থেকে ওই সেগমেন্টের বেস অ্যাড্রেস, যেখান থেকে মেমোরি শুরু এবং লিমিট সেগমেন্টের দৈর্ঘ্য সেখানে পাওয়া যায়। আর অফসেটটা কি? এটি পরীক্ষা করা যাওয়া হয় যে ডি লেস দ্যান লিমিট কিনা। যদি ছোট হয় তবেই এটি ভ্যালিড, নাহলে এটি ভ্যালিড নয়। আর ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন হবে কি করে? বেস প্লাস ডি। এইটুকুই। এখানে একটা উদাহরণ দিয়েছি, এটা প্রয়োজন নেই। এবারে দেখো, যে কোনো দুটি 8 দাগের রিলেশনাল অ্যালজেব্রার এখানে 4টা প্রশ্ন ডিবিএমএস থেকে, এটা কিন্তু ডিবিএমএস থেকে আছে, এবং এখানে 4টে প্রশ্ন আছে। সেই 4টা থেকে তোমাকে যে কোনো দুটি সেট করে নিতে হবে, সিলেক্ট করতে হবে। রিলেশনাল অ্যালজেব্রার প্রধান সেট অপারেশন কি আছে? ইউনিয়ন আছে। ইউনিয়ন কি করে? দুটি টেবিলের সমস্ত রেকর্ডকে একত্রিত করে ডুপ্লিকেটগুলো বাদ দিয়ে দেয়। তারপর ইন্টারসেকশন আছে, তারপর সেট ডিফারেন্স আছে। এই 3টে লিখলেই যথেষ্ট। তারপরে দেখো, এমপ্লয়ি টেবিলের এসকিউএলের সমাধান যেটা করে দেওয়া আছে, সেই যে এসকিউএল যে কোয়ারিটা ছিল, প্রথমে দেখো একটা দেওয়া আছে ক্রিয়েট টেবিল এমপ্লয়ি, এমপ্লয়ি আইডি আইএনটি, প্রাইমারি কি, এমপ্লয়ি নেম, ভার্কার 50, ডিপার্টমেন্ট ভার্কার 20, স্যালারি ডেসিমেল 10,2, হিয়ার ডেট, এটা ডেট ডেটা টাইপ। এবার তার কোয়ারির অ্যান্সার এখানে লেখা আছে। পরেরটা, এটা প্রথমের অ্যান্সার। নেক্সট একটা টেবিল তৈরি করতে বলা ছিল। নেক্সট সিলেক্ট এমপ্লয়ি নেম, ডিপার্টমেন্ট সিলেক্ট করতে বলা ছিল ফ্রম এমপ্লয়ি হোয়ার স্যালারি গ্রেটার দ্যান 40,000। পরেরটা ছিল এমপ্লয়ি নেম এবং হায়ার ডেট সিলেক্ট করতে বলেছিল হোয়ার ডিপার্টমেন্ট ইকাল টু এইচআর। জাস্ট একদম সিম্পল কোয়ারি। যদি তোমরা কোয়ারি শিখে থাকো না, তাহলে কোয়ারিটাই করবে, হলে ফুল মার্কস পাবে। নেক্সট দেখো, ইয়ার মডেলের বিভিন্ন ধরনের রিলেশনশিপ। ইয়ার মডেলের রিলেশনশিপ বিভিন্ন ধরনের হয়। 1:1, যখন একটি এন্টিটি সেটের একটি এন্টিটি অন্য একটি এন্টিটি সেটের কেবলমাত্র একটি এন্টিটি সেটের সঙ্গে যুক্ত থাকবে, তাকে 1:1 রিলেশনশিপ বলে। আর তার উদাহরণ হচ্ছে একজন ব্যক্তি এবং তার পাসপোর্ট, কারণ একজন ব্যক্তির একটাই পাসপোর্ট থাকবে, সেটাই হচ্ছে 1:1 রিলেশন। 1:n রিলেশন কি? যখন একটা এন্টিটি অপর এন্টিটি সেটের অনেকগুলো এন্টিটির সঙ্গে যুক্ত থাকবে, সেটা 1:n রিলেশন। উদাহরণ হচ্ছে একজন বিভাগীয় প্রধান, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এবং অনেক ছাত্র, তাহলে একজন এইচওডির সঙ্গে অনেক ছাত্র রিলেটেড, সেটাকে বলছি 1:n। আর m:n মানে মেনি টু মেনি রিলেশনশিপ। যখন একটি এন্টিটি সেটের এন্টিটি অন্য একটি এন্টিটি সেটের একাধিক এন্টিটির সঙ্গে যুক্ত থাকবে, তখন তাকে m:n রিলেশনশিপ বলে। দুই দিক থেকে একাধিক সংযোগ সম্ভব, যেমন অনেক ছাত্র এবং অনেক কোর্স, অনেক ছাত্র অনেক কোর্সে ভর্তি হতে পারে, তাই এখানে কিন্তু m:n রিলেশনশিপ। এবার 3টে এসকিউএল কমান্ড ছিল, ট্রাঙ্কেট, ড্রপ, ডিলিটের পার্থক্য বলে দেওয়া ছিল। সেই পার্থক্য, ডিলিট কমান্ড বলতে কী বোঝায়? টেবিলের নির্দিষ্ট সারি ডিলিট করে। আর ট্রাঙ্কেট মানে কি? টেবিলের সমস্ত ডাটা মুছে ফেলে কিন্তু গঠন ঠিক রাখে। আর ড্রপ কি? ডেটা এবং টেবিলের গঠন উভয়ই চিরতরে মুছে ফেলে, সবগুলোই ডিলিট করে দেয়। তো এবার লাস্ট যে প্রশ্নটা আসছে 9 দাগে, শিক্ষাক্ষেত্রে এআই এর প্রয়োগ। এখানে 3টে পয়েন্ট দিয়েছি আমি, তোমরা এগুলো ডিটেলসে লিখে দেবে, হলেই হবে। পারলে আরও কিছু লিখবে, কারণ শিক্ষাক্ষেত্রে এআই এর প্রয়োগ তোমরা নিজেরাই লিখতে পারবে। 5টা পয়েন্ট মিনিমাম দিলে ভালো হয়, তবে প্রতিটা পয়েন্টের জন্য 2 লাইনই যথেষ্ট। তো এরপরে দেখো 9B, এআই প্রযুক্তির কারণে চাকরি জগতের পরিবর্তন। কি কি পরিবর্তন এসছে? কাজের অটোমেশন, নতুন ধরনের কাজের সুযোগ, তারপর দেখো উৎপাদনশীলতা বৃদ্ধি, তারপর দক্ষতার পরিবর্তন, সিদ্ধান্ত গ্রহণের সুবিধা। এই কতগুলো পয়েন্ট আমি দিয়েছি। এই পয়েন্টগুলো তোমরা, এতগুলো পয়েন্ট যদি পড়ো, 5-এর 5 ফুল নাম্বার তোমরা পেয়ে যাবে এই পয়েন্টগুলো যদি লেখো। কিন্তু প্রতিটা পয়েন্টের এগেনস্টে 2 লাইনের বেশি লেখার প্রয়োজন নেই। 5 নম্বরের প্রশ্ন 5টা পয়েন্ট দেবে, 2 লাইনের বেশি লিখবে না। 3 নম্বরের প্রশ্ন 3টে পয়েন্ট দেবে, প্রতিটা পয়েন্টের রেসপেক্টে 2 লাইন, বেশি লিখবে না। কারণ কাগজও লিমিটেড, সময়ও লিমিটেড। অল্প সময়ের মধ্যে ঠিকঠাকভাবে উত্তর দেওয়াটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। এই প্রশ্নগুলো কিন্তু সবগুলোই ইম্পর্ট্যান্ট, কারণ আমার সাজেশানে ছিল, আর কাউন্সিল থেকে এই সেটগুলোই রেডি করেছে। আমি পরের ভিডিওতে তোমরা ফলো রাখো সেট 2, সেট 3 ভিডিও, এবং চ্যাপ্টার ওয়াইজ এরা আরও কিছু কোশ্চিন কাউন্সিল থেকে দেওয়া আছে,
সেই কোশ্চেনগুলো আমি অ্যান্সার রেডি করব এবং তোমাদেরকে সময় মতো দিয়ে দেবো। আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমাদের কোনো বোঝার অসুবিধা থাকলে নিশ্চয়ই জানাও, আমি রিপ্লাই দেবো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এখানে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশান, এআইডিএস এবং এপিএআই এর ভিডিও তোমরা এখানে পেয়ে যাবে। বেস্ট অফ লাক ফর ইয়োর এক্সাম। থ্যাংক ইউ।